আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেইন করতে চলেছি সেটা অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসিতে ভরপুর। মুভিটা মুক্তি পায় 7ই জানুয়ারি 2011 সালে। এই মুভিটির পরিচালক ছিলেন ডোমিনিক সেনা। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 5.4 আউট অফ 10। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেইন। মুভির শুরুতে দেখানো হয় ভিলাস শহর, সাল 1235 খ্রিস্টাব্দ, যেখানে তিনজন মহিলাকে ব্ল্যাক ম্যাজিক করার অপবাদে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। কিন্তু সেখানে থাকা ফাদার বলে যে তার নিজের ভুল স্বীকার করে নিবে আর প্রায়শ্চিত্ত করবে, তাকে তার জীবন ভিক্ষা দেয়া হবে। এই কথা শোনার পর প্রথম মহিলা বলে উঠল যে আমি ব্ল্যাক ম্যাজিক করতে চেয়েছিলাম আর শয়তানের পূজাও করেছিলাম। তারপর দ্বিতীয় মহিলা পুরোপুরি নির্দোষ ছিল, সেও বলে উঠল যে আমি শুধু ওষুধ বানাই ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষদের বাঁচাতে। তারপর 3 নম্বর মহিলা, যার চেহারা অনেক ভয়ঙ্কর ছিল, সে নিজের দোষ স্বীকার করলো না, বরং সে ফাদারকে অভিশাপ দিল আর তাকে বলল তুই আগুনে পুড়ে মরবি। তারপর একটা ব্রিজ থেকে তিনজনকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ফাঁসি দেওয়ার পর সৈনিকরা যখন চলে যাচ্ছিল তখন ফাদার তাদেরকে জানায় যে আমাদের আরেকটা কাজ বাকি আছে, আর এইভাবে আমরা মৃতদেহ রেখে যেতে পারি না। এই মৃতদেহ উপরে তুলে আমার মন্ত্র পড়তে হবে, তা না হলে তাদের শরীরে আবার শয়তান ফিরে আসতে পারে। কিন্তু সেখানে থাকা লোকজন ফাদারকে সাহায্য করে না, বরং তারা তার কথার অবজ্ঞা করে চলে যায়। তারপর দিন গড়িয়ে মধ্যরাত। ফাদার নিজেই সলোমনের হলি বাইবেল নিয়ে মন্ত্র পড়ার জন্য ফাঁসি দেওয়ার স্থানে চলে আসে আর দুজন মহিলার মৃতদেহ তুলে মন্ত্র পড়া শেষ করে। তারপর তৃতীয় জনকে তোলার আগেই ওই মহিলার শরীরে প্রেতাত্মা ভর করে ফেলে। ফাদার সেই মুহূর্ত দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সে সলোমনের হলি বাইবেল থেকে মন্ত্র পড়তে শুরু করে। কিন্তু মন্ত্র শেষ হওয়ার আগেই ওই প্রেতাত্মা সলোমনের বাইবেল আগুনে পুড়িয়ে দেয় আর ফাদারকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলে। তারপর মুভির কাহিনী শিফট হয় 100 বছর পর, সাল 1232 খ্রিস্টাব্দ। তখন এমন একটা যুগ শুরু হয় যেখানে আস্তিক আর নাস্তিকদের বিভেদ বাড়তে থাকে, আর এর জন্যই প্রতি বছর বড় বড় যুদ্ধের দামামা বাড়তে থাকে। আর এই যুদ্ধে আমরা প্রথমবারের মতো দুজন সৈনিককে দেখতে পাই। তাদের নাম ছিল ব্যামন এবং ফ্যালসন। তারা দুজন বন্ধু ছিল। তারা দুজন একসাথে অনেক বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর রণক্ষেত্রে তারা নির্দয়ভাবে শত্রুপক্ষদের পরাস্ত করত। আর শীত, গরম, বৃষ্টি কিছুই তারা তোয়াক্কা করত না। তাদের মধ্যে যুদ্ধ এক উত্তেজনা কাজ করত। তারপর মুভির কাহিনী শিফট হয় 1344 খ্রিস্টাব্দ। ব্যাটল অফ স্মার্না শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে ব্যামন এবং ফ্যালসন এবং তাদের নাইটস বাহিনী মিলে নির্মমভাবে হামলা চালায়। তারা প্রাচীরের দরজা ভেঙে প্রাচীরের ভিতরে চলে আসে। চারিদিকে ঘন অন্ধকার, কিন্তু তখনই ব্যামনের তলোয়ার হঠাৎ একজন মহিলার শরীরে আঘাত হানে আর মহিলাটি মাটিতে লুটিয়ে পড়ে যায়। তখন ব্যামন বুঝতে পারে তাদের শত্রুপক্ষ কোনো সৈনিক নয়, বরং নিষ্পাপ বাচ্চা আর মহিলা। তাদের লাশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের মন খারাপ হয়ে যায় আর তারা অনুতপ্ত হয়। তাই তারা তাদের লিডারকে এর জন্য দোষারোপ করে বলে যে আমরা শপথ নিয়েছিলাম যে আমরা নাস্তিক লোকদের মারব, নির্দোষ লোকদের নয়। আমরা নির্দোষ লোকদের মারার জন্য এই যুদ্ধে আসিনি, আর ধর্মের নামে এই সাধারণ মানুষদের আমি আর হত্যা করতে পারবো না। এই কথা বলেই ব্যামন সেখান থেকে চলে যায়, সাথে ফ্যালসনও তার সাথে চলে যায়। অনেক পথ পাড়ি দেওয়ার পরেও কোনো শহর অথবা গ্রামের চিহ্নটুকু চোখে পড়ে না। তারপর তারা কিছু দূর এগোনোর পর তাদের চোখে পড়ে একটা ছোট্ট ঘর, কিন্তু ঘরের আশেপাশে কোনো মানুষের দেখা মিলে না। আর ওই ঘরের দিক থেকে পচা গন্ধ ভেসে আসছিল বাতাসে। ঘরের সামনে এসে তারা কোনো সারা শব্দ না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। ভিতরে গিয়ে তারা দেখতে পায় দুজন দম্পতির পচা গলা মরদেহ বিছানায় পড়ে আছে, আর তারা বুঝতে পারে যে কোনো এক অজানা রোগের কারণে তাদের মৃত্যু হয়েছে। রোগের সংক্রমণ যাতে আর না ছড়ায় তাই তারা মরদেহর সাথে ঘরও জ্বালিয়ে দেয়। তারপর অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে তারা স্টেরিয়া গ্রামে পৌঁছায়। তারা দেখে ওই গ্রামের সকল মানুষ ব্যথার জন্য আর্তনাদ করছিল আর সাহায্যের জন্য আকুল আবেদন করছিল। ওই গ্রামের একার্ট নামের একজন সৈনিককে ব্যামন জিজ্ঞেস করে এই লোকগুলো কেন কান্নাকাটি করছে। তার কথার জবাবে একার্ট জানায় এই গ্রামে অনেক বড় মহামারী হানা দিয়েছে, যা 3 বছর ধরে চলমান আছে। এই মহামারীতে গ্রামের প্রত্যেক 3 জনের মধ্যে 2 জন আক্রান্ত, আর এই মহামারীর জন্য আমি আমার ফ্যামিলির সবাইকে হারিয়েছি। এই গ্রামে ব্যামন আর ফেলসন কিছু খাবার আর ঘোড়ার খুর নিতে এসেছিল। সেখানে পাহারায় নিয়োজিত থাকা একজন সৈনিক তাদের তলোয়ার দেখে ফেলে, যার জন্য তাদেরকে বন্দী করে রাজার কাছে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে ফাদার পৌঁছায়, তার নাম ছিল ডেভিল জ্যাক। সেই তাদেরকে রাজার কাছে নিয়ে যায়। রাজাও এই মহামারীর ছোবল থেকে রক্ষা পায়নি। ব্যামন আর ফ্যালসনকে দেখে রাজা বলে তোমাদের গৌরব গাথা অনেক শুনেছি, অনেক দূর দূরান্ত রাজ্যে তোমাদের জয় জয়কার ছড়িয়ে আছে। এখন তোমরাই আমাদের সাহায্য করতে পারো। এই মহামারী একটা ডাইনি ছড়িয়েছে, আমরা তাকে ধরে ফেলেছি। এখন এই মহামারী থেকে বাঁচার একটাই পথ, তা হলো এই ডাইনিকে সেবারেট নামের একটা জায়গায় নিয়ে যেতে হবে। আর সেখানে থাকা পুরোহিতেরা দেখবে যে তার শরীরে কি ডাইনি বশ করে আছে কিনা। তারপর ওই পুরোহিতেরা তার চিকিৎসা করবে, আর আমরা এই মহামারী থেকে মুক্তি পাবো। তখন ব্যামন জিজ্ঞেস করে আমি এই কাজ কেন করব, আর তাতে আমার লাভ কি? তখন স্টেরিয়ার রাজা বলে এই কাজ তুমি চার্চের জন্য করো, আর এই কাজ করলে
তুমি ঈশ্বরের কাছ থেকে সকল পাপের ক্ষমা পাবে। বেমন চার্চের কথা শুনে অনেক রাগান্বিত হয়ে যায়। বেমন বলে, চার্চের জন্য আমি অনেক কাজ করেছি, এখন আর করতে পারবো না। এই কথা শোনার পর রাজা তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেয়। তাদের পাশাপাশি একটা জেলখানায় ওই ডাইনিকে রাখা হয়েছিল, যার কথা রাজা তাদেরকে একটু আগে বলেছে। বেমন ওই মেয়ের দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাকে কোন দিক থেকে ডাইনি বলে মনে হয়। তখন বেমনের এই মেয়েকে দেখে বড্ড মায়া হয়, আর তার পুরনো কথা মনে পড়ে, সে কত অসহায় লোকদের মেরেছিল। তখন সে রাজার কাছে একটা প্রস্তাব রাখে যে আমি সেভারেট যাব, কিন্তু সেভারেট পৌঁছানোর পর এই মেয়েকে মুক্তি দিতে হবে, সাথে আমাদের যাবতীয় জিনিসপত্র ফিরিয়ে দিতে হবে। তারপর ফাদার ডেভিল জ্যাক সেভারেট যাওয়ার একটা ম্যাপ দেখায়। তখন বেমন তাদেরকে বলে, শুধুমাত্র একটা ম্যাপ দেখে আমরা 900 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারবো না। তাছাড়া এখানে কেউ এর আগে সেভারেট যায়নি, তার চাইতে তোমরা এমন একজনকে নিয়ে আসো যে সেভারেট গিয়েছে আবার ফিরেও এসেছে। তারপর বেমনের সামনে একজন চোরকে নিয়ে আসা হয়। চোর বলে, আমি সেভারেট গিয়েছিলাম আজ থেকে 9 বছর আগে, সেখানে চুরি করে অনেক মূল্যবান জিনিস বিক্রি করেছিলাম, আমি সেভারেটের সকল শর্টকাট রাস্তা চিনি। তখন বেমন তাকে বলে, আমি তোমাকে মুক্ত করবো একটা শর্তে, যদি তুমি আমাদের সেভারেট নিয়ে যাও সঠিক পথ দিয়ে। তারপর আমরা দেখতে পাই লোহার খাঁচায় বন্দি করা একটা ঘোড়া গাড়িতে ডাইনিকে স্টেডিয়ার রাস্তা দিয়ে সেভারেট নিয়ে যাওয়া হচ্ছে। আর সাথে তারা 5 জন, বেমন, ফেলসন, ফাদার ডেভিল জ্যাক আর একজন সৈনিক যার নাম ছিল একার্ট, আর ওই চোর হ্যাগামার। কিছু দূর পথ যাওয়ার পর তাদের মনে হয় কেউ একজন তাদের পিছু নিচ্ছে, তার নাম ছিল কাই। কাই বেমনকে বলে, আমি আপনাদের বীরত্বের কথা সবার মুখে শুনেছি, আমি আপনাদের মতো যোদ্ধা হতে চাই, এর জন্যই আমি আপনাদের পিছু নিচ্ছিলাম। সেভারেট থেকে ফিরে এসে আপনারা আমাকে পরিপূর্ণ সৈনিক হওয়ার প্রশিক্ষণ দিবেন। তখন বেমন আর ফেলসন তাকে বলে, তুমি এখন অনেক ছোট, আর আমরা যেখানে যাচ্ছি সেখানকার রাস্তা অনেক বিপজ্জনক, আর এমনও হতে পারে যে সেখান থেকে আমরা ফিরে নাও আসতে পারি। কিন্তু ছেলেটা তাদের সাথে যেতে চায়। তারপর ছেলেটাকে পরীক্ষা করার জন্য তলোয়ার দিয়ে ফেলসনের সাথে তলোয়ারবাজির পরীক্ষা করায়। এটা দেখার পর বেমন বলে, এই ছেলেটা হয়তো আমাদের কাজে আসতে পারে। তারপর রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা একটা জায়গায় বিশ্রামের জন্য তাঁবু খাটায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা পালাক্রমে ওই ডাইনির পাহারা দিবে। সবার প্রথম পাহারার দায়িত্ব পড়ে একার্টের উপর। ফাদার ডেভিল জ্যাক একার্টকে একা দেখে তার কাছে এসে তাকে বিশ্রাম নিতে বলে। তখন একার্ট ফাদার ডেভিল জ্যাককে জিজ্ঞেস করে, এটা কি করে সম্ভব, এই মেয়েটা একটা ডাইনি, আমার কাছে তো তাকে ডাইনি বলে মনে হচ্ছে না। একার্টের এই কথা ডায়ান শুনে ফেলে। এই কথা বলার পর একার্ট যখন খাঁচার কাছে আসে তখন ডাইনি তার গলা টিপে ধরে, আর ডেভিল জ্যাক যখন একার্টকে ছাড়ানোর জন্য খাঁচার কাছে আসে তখন ডাইনি তার গলায় থাকা চাবি নিয়ে নেয়, আর তার গলায় থাকা ক্রস তার হাতে ঢুকিয়ে দেয়। সবাই তার চিৎকার শুনে খাঁচার সামনে গিয়ে দেখে ওই ডাইনি পালিয়ে গেছে। তারপর ডাইনিকে খুঁজতে খুঁজতে তারা একটা পাশের গ্রামে এসে পড়ে, কিন্তু এখন এই গ্রামে কেউ থাকে না, মহামারী এই গ্রামকেও গ্রাস করে ফেলেছে, চারিদিকে শুধু পচা মরদেহ পড়ে আছে। ঠিক তখনই একার্ট তার মেয়ের ডাক শুনতে পায়, মানে একার্টের হ্যালুসিনেশন হয়ে যায়। সে এদিক ওদিক তার মেয়ের ডাকে সাড়া দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু এইসব কিছু ওই ডাইনি করছিল। তারপর একার্টের মনে হয় সামনে তার মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে কাই তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, আর কিছু না দেখে একার্ট সামনে এগিয়ে যায়, যার কারণে কায়ের তলোয়ারের আঘাতে একার্ট সেখানে মারা যায়। কাই বলে, সে আমাকে কেন দেখলো না, আমি তো তার সামনেই ছিলাম। তখন ফাদার ডেভিল জ্যাক তাকে বলে, এইসব কিছু ওই ডাইনির কাজ, সে আমাদের সব কথা শুনে ফেলেছে, যার কারণে এই ডাইনি আমাদের জন্য ইলিউশন তৈরি করেছে। তোমরা তার সামনে কোনো গোপন কথা বলো না, তাহলে সে আমাদেরকে নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে মেরে ফেলবে। এরপর ওই ডাইনিকে ধরে আবার খাঁচায় বন্দী করা হয়। তারপর একার্টের মরদেহ সমাধিত করে তারা আবার সেভারেটের দিকে রওনা দেয়। রাস্তায় যাওয়ার সময় ওই ডাইনি বেমনকে প্রলোভনে ফেলতে চায়। তারপর তারা একটা পুরাতন ঝুলন্ত ব্রিজের সামনে পৌঁছায়। ওই ব্রিজ পার হওয়া আত্মহত্যার শামিল ছিল, কিন্তু কিছু উপায় খুঁজে না পেয়ে বেমন সবার আগে ঘোড়া নিয়ে পার হয়। তারপর সবাইকে নিজেদের ঘোড়া পার করাতে বলে। সবশেষে ঘোড়া গাড়িকে তারা পার করানোর জন্য তারা ব্রিজের উপরে নিয়ে আসে। তখন ডাইনি তাদের বলে, আমরা পার হতে পারবো না, আমরা মারা যাব, এই ব্রিজ ভেঙে যাবে। আর হলো তাই, ঘোড়া গাড়ি পার করার সময় ব্রিজ ভেঙে যায়। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কাই নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু ডাইনি তার এক হাত দিয়ে ধরে তার প্রাণ বাঁচায়। কাই বেমনকে বলে যে ডাইনি তার প্রাণ বাঁচিয়েছে। তখন বেমনের সন্দেহ হতে আরম্ভ করে, এটা কোনো সাধারণ মেয়ে হতে পারে না। আর তারা যত সামনে এগোচ্ছিল কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তা হারিয়ে যাওয়ার ভয়ে তারা ওই জঙ্গলে তাঁবু খাটায়। খুব শীঘ্রই রাত নেমে আসে। রাতের বেলায় বেমন আবার উল্টাপাল্টা স্বপ্ন দেখতে শুরু করে, যে কিভাবে একজন মহিলাকে সে মেরে ফেলেছিল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরে বেমন দেখতে পায় হ্যাগামার ডাইনিকে মেরে ফেলতে চায়। হ্যাগামার বলে, এইসব এই ডাইনির কারণে হচ্ছে, আর যদি আমরা তাকে মেরে ফেলি তাহলে আমরা বেঁচে যাব, আর মহামারীও শেষ হয়ে যাবে। কিন্তু বেমন তাকে এইসব কাজ করতে বারণ করে। কিছুক্ষণ পরে তারা নেকড়ের ডাক শুনতে পায়। দেখতে দেখতে নেকড়েরা তাদের উপর হামলা চালায়। ওই ডাইনি নেকড়ের উপর কালো জাদু প্রয়োগ করেছিল, তাতে নেকড়েগুলো আরো হিংস্র হয়ে ওঠে। কিছু নেকড়ে তারা মেরে ফেলে, কিন্তু নেকড়েদের সংখ্যা বেশি হওয়ায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু হ্যাগামার রাস্তায় পড়ে যায়। বেমন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ফেলসন বলে, অনেক দেরি হয়ে গেছে, আমাদের এই জঙ্গল থেকে এখনই বেরোতে হবে, নয়তো আমরাও নেকড়ের শিকার হয়ে যাব। সবাই লম্বা রাস্তা পার হওয়ার পর অনেক ক্লান্ত হয়ে পড়ে। বেমন বলে, আমরা আমাদের দলের 2 জনকে হারিয়েছি, আমি আর এই বাকি 4 জনের জীবন হারাতে দিব না। এই কথা বলে সে ডাইনি
ডাইনিকে মেরে ফেলতে চায়, কিন্তু ফাদার ডেভিল জ্যাক তাকে এইসব করতে বারণ করে। ফাদার ডেভিল জ্যাক বলে, আমাদের গন্তব্য খুব কাছে, তুমি এমন করতে পারো না। তখন ফ্যালসনে বেমনকে বোঝায় যে আমরা এতদূর যখন এসেই পড়েছি তাহলে আর একটু অপেক্ষা করো। তারপর তারা সেভারেট পৌঁছায়। সেভারেট পৌঁছানোর পর তারা দেখে মূল ফটক বন্ধ ছিল। অনেক ডাক দেওয়ার পরেও কেউ দরজা খোলে না। তখন কাই ওই ফটকের উপর দিয়ে ভিতরে যায় আর ভিতর থেকে দরজা খুলে দেয়। ভিতরে প্রবেশ করার পর বেমন আর ফেলসন পুরোহিতদের ডাকে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না। ফাদার ডেভিল জ্যাক বলে, এখন তাদের প্রার্থনা করার সময়, হতে পারে তারা চার্চের ভিতরে আছে। চার্চের ভিতরে এসে তারা দেখে সব পুরোহিত মারা গিয়েছে। তারা বুঝতে পারে তাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু একজন পুরোহিত মৃত্যুর আগে সলোমনের বইয়ের দিকে ইশারা করে। ফাদার ডেভিল জ্যাক যখন সলোমনের বই দেখে তখন সে বলে এটাই সেই বাইবেল যার দ্বারা ডাইনির উপর মন্ত্র পড়তে হবে, কিন্তু সব পুরোহিত মারা গেছে। তখন বেমন ফাদার ডেভিল জ্যাককে বলে এই কাজ এখন তোমাকেই করতে হবে। তারপর ফাদার ডেভিল জ্যাক সলোমনের বাইবেল বাইরে নিয়ে আসে আর মন্ত্র পড়তে শুরু করে। তখন আমরা বুঝতে পারি যে এই ডাইনি আসলে ডাইনি নয়, বরং নরক থেকে আসা লুসিফার। আর সে নিজেই সেভারেট আসতে চাচ্ছিল। সে এতটাই শক্তিশালী ছিল যে সে প্রথমেই সবাইকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তা করেনি। কিন্তু তাকে যে বাধা দিয়েছে তাকে সে মেরে ফেলেছিল। ফাদার ডেভিল জ্যাক যত জোরে জোরে মন্ত্র পড়ছিল লুসিফার ততই শক্তিশালী হচ্ছিল। তারপর লুসিফার তার ভয়ানক রূপ ধারণ করে। তারপর সে ফাদারকে আক্রমণ করে। তখন ফাদার তার কাছে থাকা পবিত্র জল ছিটিয়ে দেয়। পবিত্র জল ছিটিয়ে দেওয়ার কারণে লুসিফার উড়ে চলে যায়। ফাদার তখন বলে আমাদের আরো পবিত্র জল লাগবে। তারপর তারা অনেক পবিত্র জল জমা করে। তারপর আবার ফাদার ডেভিল জ্যাক মন্ত্র পড়া শুরু করে। তারপর লুসিফার সকল মৃত পুরোহিতদের শরীরে শয়তানের আত্মা প্রবেশ করায়। তখন আমরা দেখতে পাই পচা গলা পুরোহিতদের মৃতদেহ আবার জীবিত হয়ে যাচ্ছে আর তারা তাদের উপর আক্রমণ করে। বেমন, ফেলসন আর কাই মিলে তাদের সাথে যুদ্ধ করে। তারপর লুসিফার সব সলোমনের পবিত্র বাইবেলগুলো আগুনে জ্বালাতে শুরু করে আর ফাদার ডেভিল জ্যাককে সে মেরে ফেলে। তারপর কাই সলোমনের বাইবেল উঠিয়ে মন্ত্র পড়তে শুরু করে। তখন লুসিফার ফেলসনকে তার ডানায় চেপে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, কিন্তু কাই এতক্ষণে মন্ত্র কমপ্লিট করে ফেলেছে, যার কারণে লুসিফারের শরীরে আগুন জ্বলতে শুরু করে। মানে সে এই যুদ্ধ হেরে গেছে, যার কারণে সে পুনরায় আবার নরকে পৌঁছে যায়। এদিকে লুসিফারের যাওয়ার পর মেয়েটি আবার তার আসল রূপে ফিরে আসে। এই যুদ্ধে কাই এবং মেয়েটি প্রাণে রক্ষা পায়। বাকি সবাই লুসিফারের সাথে লড়াই করে মারা যায়। তাই তারা দুজন তাদের মৃতদেহ সমাধিত করে সেখান থেকে চলে যায়। আর এখানে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়।